দিদি দাদার সম্পর্কের গভীরতাটা নিবিড় সম্পর্ক। তা না হলে সেদিনই ওইখান থেকে কত বড় বেআইনি কাজ যিনি করছেন, তিনি মুখ্যমন্ত্রী হোক আর রাজ্যপাল হোক, তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। সংগঠনের ভেতরে গিয়ে তিনি কাগজ আইফোন নিয়ে আসছেন, এটাও তো এক ধরনের চুরি। তো ওর মতো প্রবীণ আইনজীবী যখন এই সওয়ালটা করেছেন, তখন তিনি নিরুপায় হয়ে এই সওয়াল করেছেন। কিছু তো বলা যাচ্ছে না, আপাতত এইটা বলা হোক। সিস্টেমের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হবে। এই সিস্টেমে আমরা এমন লোকেদের নির্বাচিত করি যে তারা গুন্ডামি করতে পারেন, রাহাজানি করতে পারেন। যে বিচার প্রক্রিয়াটাকে ঠিক মতো ব্যবহার করা হয়েছে বলে এখন বেরোচ্ছে কারা কারা টেন্টেড, কারা কারা টেন্টেড নয়। কিন্তু যিনি মামলা করেছেন তিনি তো এই প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়ে মামলা করেছেন। তো দেখা যায় তিনি যদি অস্বচ্ছতার শিকার হয়েছেন, তো ভালো কথা, এটা সত্য সামনে আসছে। 26,000 চাকরি বাতিল তো লক্ষ্মী টুন্ডা বা হরিদাস পালের জন্য হয়নি, 26,000 চাকরি বাকি হয়েছে মমতার দুর্নীতির জন্য। এইটা যারা বুঝতে পারছেন না, তারা ওই আজকাল অনেকে বলে না ঠাট্টা করে, পোগো দেখুন, পোগো দেখুন। একেবারে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও যে চিত্র আমরা দেখতে পেলাম, আবারও রাজ্য সরকার ধাক্কা খেলো। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? বেআইনি কাজ করেছে তো ধাক্কা খেতে বাধ্য। সব জায়গায় তো বেআইনি কাজের মান্যতা পাওয়া যায় না, আর সব জায়গায় গুন্ডামি করে যেতে যায় না। কিন্তু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি গিয়ে ইডি তদন্তের মাঝখানে ফাইল নিয়ে চলে এলেন, এটা কি? গুন্ডামি করেছেন। মুখ্যমন্ত্রী যদি গুন্ডামি করে, কি করা যাবে? আপনারা ভোট দিয়ে এমন মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন যিনি গুন্ডামি ছাড়া অন্য কিছু বোঝেন না। কিন্তু ইডির বিরুদ্ধে চুরির দাবি। হ্যাঁ, ইডির বিরুদ্ধে চুরির দাবি করতেই পারেন, কারণ উনি যে চুরি করেছেন, তো সেটাকে তো যদি ঠেকাতে হয়, পাল্টা চুরির কথা বলতে হবে। ইডির বিরুদ্ধে যে সকল এফআইআর করা হয়েছিল সেই 4টি এফআইআর এ একেবারে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সেটাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে যে রাজ্য পুলিশ তারা কত গভীর বেআইনি কাজ করছে। সেই জন্য ইডির বিরুদ্ধে সমস্ত এফআইআর কে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তাকেও যাতে সাসপেন্ড করা হয় সেই বিষয়েও ইডি মুভ করছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা আমি আগেও বলেছি, যে রাজীব কুমার আইএএস আইপিএস যারা কেন্দ্রীয় কাডারের সদস্য হন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এখানে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না, যার ফলে আরেকটা কেন্দ্রীয় এজেন্সিকে মুভ করতে হচ্ছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি নিয়ে। কিন্তু তাদের বিরুদ্ধে কি সত্যি ব্যবস্থা নেওয়া হবে দিন শেষে? কি করে নেবে? এখনো আপনারা বুঝতে পারছেন না দিদি দাদার সম্পর্কের গভীরতাটা, নিবিড় সম্পর্ক। তা না হলে সেদিনই ওইখান থেকে কত বড় বেআইনি কাজ যিনি করছেন, তিনি মুখ্যমন্ত্রী হোক আর রাজ্যপাল হোক, তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীকে নাকি ওভাবে সরাসরি গ্রেফতার করা যায় না, বিভিন্ন কে জায়গায় এই বলেছে? প্রসঙ্গ উঠছে। কেন যাবে না? কোন আইনে আছে? কোন আইনে আছে যে কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, তিনি যদি কগনাইজেবল অফেন্স করেন, তাকে গ্রেপ্তার করা যাবে না? কিন্তু স্যার যে বিষয়টা আমরা সুপ্রিম কোর্টে দেখতে পেলাম, কপিল সিব্বল তিনি কার্যত সাভালে বলছেন যে মুখ্যমন্ত্রী গেছেন শুধু গিয়ে একটি হার্ড ডিস্ক আর একটি আইফোন নিয়ে এসেছেন, আর কিছু নিয়ে আসেন। তার মানে তো তিনি স্বীকারই করলেন যে মুখ্যমন্ত্রী চুরি করেছেন। মুখ্যমন্ত্রী কোথায় গেছেন? ওটা মুখ্যমন্ত্রী পার্টি অফিস? ওটা মুখ্যমন্ত্রীর নিজের বাড়ি? একটি সংগঠনের ভেতরে গিয়ে তিনি কাগজ আইফোন নিয়ে আসছেন, এটাও তো এক ধরনের চুরি। তো ওর মতো প্রবীণ আইনজীবী যখন এই সওয়ালটা করেছেন, তখন তিনি নিরুপায় হয়ে এই সওয়াল করেছেন। কিছু তো বলা যাচ্ছে না, আপাতত এইটা বলা হোক আর কি। নিরুপায় কেন? যা করেছেন মুখ্যমন্ত্রী মক্কেল, তার পক্ষে তো খুব জোরালো ভাবে কিছু বলার নেই। তাহলে কি ইডির দাবি আবারও মান্যতা পেল সুপ্রিম কোর্ট? এখনো মান্যতা কিছুই পায়নি, শুনানি হোক, হিয়ারিং হোক, তারপর। স্যার ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে যে সকল সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ গুলো সংরক্ষণ করতে হবে এবং জমা সেটা তো করতে করতে হবে। হবে, এটা তদন্তের স্বার্থে এগুলো প্রয়োজন, সেগুলো বলেছে। এগুলো অন্তর্বর্তীকালীন আদেশ, তদন্তের স্বার্থে সেগুলো প্রয়োজন, তাই সেগুলো প্রিজার্ভ করতে বলেছে।
কিন্তু ইডির যিনি আইনজীবী রয়েছেন তিনি বলছেন যে পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে। তাহলে কোথা থেকে করলে পাবে? পরে ফরেন্সিক এক্সাম করলে জানা যাবে। এটা এমন কোনো ব্যাপার না। যদি ডিলিট করেও থাকে তাহলে ফরেন্সিক এক্সামিনেশন বেরিয়ে যায়। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে এই মুখ্যমন্ত্রী প্রসঙ্গ উঠছে, মুখ্যমন্ত্রী গ্রেফতারি প্রসঙ্গ, সেই বিষয়টা কি হবে? যখন গ্রেপ্তার করা প্রয়োজন ছিল তখন গ্রেপ্তার করেনি। এখন গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে লাভটা কি? ইডি আধিকারিকদের যে আইনি অধিকার ছিল সেই অধিকারটা যখন প্রয়োগ করা উচিত ছিল তখন তারা প্রয়োগ করেননি। এখন কাঁদুনি গিয়ে তো লাভ নেই। কিন্তু কপিল সিব্বল তিনি নিজেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে নির্বাচনের আগে তিনি কেন এসছেন? তিনি তার মক্কেলের কথা বলবেন তো, আশ্চর্য! আইনজীবীরা তো তার মক্কেলের কথা বলে, আইনজীবীদের নিজের কোনো কথা না। নির্বাচনের আগে ইডি ভাবে আসতে পারে না? সেটা তার মক্কেলের বক্তব্য, ওটাই কপিল সিব্বলের বক্তব্য না। কারণ মক্কেল মনে করছেন নির্বাচন আগে আসতে পারে না, তিনি সেটাই তখন কথা বলেছেন। কিন্তু স্যার নির্বাচনের আগে কি ইডি ভাবে রেড করতে পারে না? কেন পারবে নির্বাচনের না? সাথে কি কোথায় সম্পর্ক? বাধা আছে? কোথায় বাধা আছে? আমি তো আইন যারা প্রয়োগ করবেন, আইনের শাসন যারা প্রতিষ্ঠা করবেন, তাদের আইনটাকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আইন কখনো কারো সুবিধের কথা ভেবে, কারো অসুবিধের কথা ভেবে প্রয়োগ হয় না। বুঝতে পেরেছেন না? কিন্তু এই যে পুলিশ, উচ্চ পুলিশ আধিকারিক যারা রয়েছে, একদিকে কল্যাণ ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী তারা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, আমি তৃণমূল নেত্রী হিসেবে গেছি। তাহলে পুলিশ এগুলো অফিসার এই কি এই করছে? এই যুক্তিটা একেবারে ছেদ যুক্তি। তুমি যখন একবার সাংবিধানিক পদে গেছো তখন তোমার সমস্ত কাজটাই সাংবিধানিক পদ সংক্রান্ত, সেখানে অন্য কোনো ভূমিকা হতে পারে না। তুমি তোমার পার্টি মিটিং এ গিয়ে বক্তৃতা করছো না, পার্টি মিটিং এ গিয়ে তিনি পার্টির নেতা হিসেবে বক্তৃতা করতে পারেন, কিন্তু সবটাই হচ্ছে তোমার সাংবিধানিক পদে। কিন্তু স্যার আল্টিমেটলি বিচার ব্যবস্থার যে চিত্র আমরা বারংবার দেখতে পাই, এর পরেও কি ন্যায় হবে? ন্যায় বিচারের জন্য মানুষকে লড়তে হবে। ন্যায় মুখ্যমন্ত্রীর বিচার বিরুদ্ধে লড়তে হবে। পুরো ব্যবস্থার বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে লড়তে হবে। যে কথা আমরা বামপন্থীরা বলি, সিস্টেমের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হবে। এই সিস্টেমে আমরা এমন লোকেদের নির্বাচিত করি যে তারা গুন্ডামি করতে পারেন, রাহাজানি করতে পারেন, তারা ইসরোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করতে পারেন, সোমনাথ মন্দিরকে চাগিয়ে তোলার পরিকল্পনা করতে পারেন। তার বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কিন্তু স্যার সুপ্রিম কোর্টের বিচারপতিরাও হাইকোর্টের যে চিত্র সেদিন দেখতে পেয়েছিলাম সেই বিষয়ে বলছেন যে আদালত কি এখন যন্তর মন্তরে পরিণত হয়েছে? ঠিকই তো, যে কেউ বলবে। তৃণমূল কংগ্রেসের করে এর জন্য তো কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরও নরম ভাব এর জন্য দায়ী। একের পর এক ঘটনা ঘটে গিয়েছে কলকাতা হাইকোর্টের বুকে, কিন্তু কলকাতা হাইকোর্ট তার কন্টেম্প পিটিশন শুনানি করে শেষ করতে পারবে না। তা হবেই। কিন্তু স্যার এই বিশ্বজিৎ বসু কিংবা অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে একাধিক যে বিচারপতিদের উপর তৃণমূল শাসনের যে চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, এটা কি কোথাও এই বিচার ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কারণ? পিছিয়ে গিয়ে কিছু না, বিচার ব্যবস্থা তার গতিতেই চলবে। এটা নির্ভর করে যে বিচার প্রক্রিয়া যারা কার্যকর করবেন তাদের নিজস্ব অনুভূতি, আইনটাকে প্রয়োগ করার দক্ষতার উপর। এখন আমি যদি দেখি যে আমি চুরি করেও 32,000 নিয়োগ করলে পরে সে চাকরি থাকে, তাহলে তো আমি ভাববো যে চুরিটাই পথ। এবং সেরকমই যদি আমি বিচারপতিদের বিরুদ্ধে গালমন্দ করে, মিছিল করে, তারপরে দেখে আমি খুব মহা আনন্দে আছি, আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, তো তখন তারা তো মনে করবে সেটাই পথ। অতএব প্রত্যেকেই তার নিজস্ব ক্ষেত্র থেকে ঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারলে এইরকম পরিণতি হয়। স্যার তাহলে দিন শেষে গিয়ে তো এই যে পুরো বিচার ব্যবস্থা যেটা জনগণকে ন্যায় দেওয়ার জন্য আমরা জেনে থাকি সেই সেই, জন্য জনগণকে নামতে হবে, আর লাঠি হাতে বুথে যেতে হবে, আমি বহুদিন বলছি। কিন্তু বিচার ব্যবস্থাই দিন শেষে তো শাসক দলের হাতে আক্রান্ত হয়ে পড়ছে। কিন্তু হবে, চিরকালই তাই হয়। তাহলে ন্যায় এটাই ইতিহাসের নিয়ম। আমরা বলি না যে এই ব্যবস্থাটাকে তারাই আগে ভাঙে যারা এই ব্যবস্থার থেকে সবচেয়ে বেশি সুবিধে পায়। তাহলে স্যার ন্যায় কি করে পাওয়া যাবে? মাঠে ঘাটে, হাতে লাঠি হাতে। স্যার বাম আমলেও বিচার ব্যবস্থা ছিল, এখনো বিচার ব্যবস্থা আছে। এখনকার বিচারপতিরা আক্রান্ত কেন তাহলে? ওই যে বললাম, আমরা যদি আমাদের প্রজাতান্ত্রিক ক্ষমতা তার মধ্য দিয়ে এমন লোকেদের নির্বাচিত করি
যাদের মূল কাজ হচ্ছে দুর্নীতি এবং গুন্ডামি, যাদের মূল কাজ হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে নিজস্ব সুবিধে করা, তাহলে এটা হবেই। কিন্তু দায়টা তো আমাদের। ওই জন্যই তো বলছি যে মাঠে ঘাটে লাঠি হাতে বুতে, তাহলে এই সমস্ত দুর্নীতিবাজ গুন্ডারা পালিয়ে যাবে। স্যার একেবারেই শেষ একটি প্রসঙ্গে যাব। লক্ষ্মী টুঙ্গা একেবারে এসএসসির মামলাকারী, আর যার আইনজীবী ছিলেন ফিরদৌস সামি, আপনার জুনিয়র একেবারে। সেই প্রসঙ্গে এখন দেখা যাচ্ছে তিনি নিজেই টেন্টেড, তার নাম একেবারে সিবিআই এর যে খুব তালিকা ভালো সেই তো, এটা তালিকায়। থেকেই তো প্রমাণ হলো যে বিচার প্রক্রিয়াটাকে ঠিক মতো ব্যবহার করা হয়েছে বলে এখন বেরোচ্ছে কারা কারা টেন্টেড, কারা কারা টেন্টেড নয়। কিন্তু যিনি মামলা করেছেন তিনি তো এই প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়ে মামলা করেছেন। তো দেখা যায় তিনি যদি অস্বচ্ছতার শিকার হয়েছেন, এটা ভালো কথা, এটা সত্য সামনে আসছে। লড়াইটা হয়েছিল দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে। এখন যিনি মামলা করেছিলেন তিনি মনে করেননি যে তিনি দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। কিন্তু এখন তথ্য বেরোচ্ছে, ভালো কথা, ভালো কথা তো। ওদের তো উল্লসিত হওয়া উচিত সকলে। যে দেখো এই সমাজ ব্যবস্থার মধ্যে থেকে আমরা লড়াই করে কেমন সত্য বার করতে পারি। কিন্তু স্যার যে 26,000 চাকরি বাতিল হয়েছিল যারা সেই আন্দোলনের মুখ ছাব্বিশ ছিল। হাজার চাকরি বাতিল তো লক্ষ্মী টুন্ডা বা হরিদাস পালের জন্য হয়নি, 26,000 চাকরি বাকি হয়েছে মমতার দুর্নীতির জন্য। এইটা যারা বুঝতে পারছেন না, তারা ওই আজকাল অনেকে বলে না ঠাট্টা করে পোগো দেখুন, পোগো দেখুন। কিন্তু এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস সামিন, যারা এতদিন সততার প্রতীক আইনজীবী হয়ে ঘুরছিলেন, তারাই আজকে এই টেন্টেডদের হয়ে মামলা করছেন, এই অভিযোগ উঠছে। যারা ওই যেমন পোগো দেখে, মামলাটা শুধুমাত্র তো করা হয়েছিল যাতে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হয়নি, এটা তো প্রমাণ হচ্ছে। তাহলে একজন অস্বচ্ছ লোকও যদি স্বচ্ছতার জন্য দাবি করে মামলা করে থাকে, সেটাই তো ঠিক, সমাজ ইতিবাচক দিক। অন্ততপক্ষে সে বসে বসে পোগো দেখছিল না। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে টেন্টেড আনটেন্টেড কিংবা নতুন যে প্রক্রিয়া সেই পরীক্ষাও কতটা স্বচ্ছ হবে এই নিয়েও প্রশ্ন উঠছে এখনো। আবার যারা মামলা করছে তারাই টেন্টেড বেরোচ্ছে, কোন বেরোক দিকে না, যাচ্ছে ভালো তো। এসএসসি? তার মানে তো এটা বুঝতে হবে যে এসএসসি এমন দুর্নীতি করেছে, সেই দুর্নীতির পরিণতি কোথায় তাও কেউ খুঁজে পাচ্ছে না। ওই জন্য তো সব বাতিল করে দিয়েছে, ঠিক বাতিল কাজ করেছেন কলকাতা হাইকোর্ট, এবং যেটা সুপ্রিম কোর্টে মান্যতা দিয়েছে যে সবটাই পচে গেছে, ফেলে দাও পরিচ্ছন্ন ভাবে। এবং সেই পরিচ্ছন্ন ভাবে করার ক্ষেত্রে তাদের ভয় ছিল বলে তারা আরো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা এখন শুনানি হচ্ছে, মামলা শুনানি হোক।